জীবনটা আমাদের কোথা থেকে কোথায় এনে দাঁড় করায়। একটা ভুল ডিসিশন আমাদের জীবনটাকে পাল্টে দেয়। নিশি আজ আর বের হয়নি ঘর থেকে। সেই যে ফিরেছে একেবারে ঘরে বন্দি হয়ে আছে। কেউ ডাকতে গেলেও একটাই কথা, মাথা ধরেছে, কিছু ভালো লাগছে না, একটু রেস্টের দরকার। সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান। মেহেন্দি আর্টিস্টও এসে গেছে। বাড়ির মেয়ে বউরাও নিজেদের সুন্দর করে সাজিয়েছে। মেহেন্দির ড্রেস ফ্রম আজকে সবুজ। বউগুলো সুন্দর করে সবুজ শাড়ি, মেয়েরা সবুজ চুড়িদার পরে রেডি। এখনই শুধু গান বাজনার পালা। সবাই রেডি হলেও ঘর থেকে নিশি এখনও বের হয়নি, হয়তো বের হবেও না। কিন্তু দুদিনের আলাপে এই ছোট বাচ্চাটা নিশিকে খুব মিস করছে। কথায় কথায় পাপাকে বলছে সিনেরা ধাবো। রায়ান রুহিকে এটা ওটা বললেও রুহি কিছুতেই বলছে না, একই কথাই আটকে রয়েছে। যদিও রায়ানের খুব খারাপ লাগছে, বাড়ির মেয়ে বউরা সবাই সুন্দর করে সেজে গুজে মেহেন্দি পড়তে বসবে, কিন্তু নিশি এখানে নেই। আর তাছাড়া নিশির ওই তখনকার বলা কথাগুলো সমানে মাথায় ঘুরে চলেছে। কিছুতেই নিজেও মন বসাতে পারছে না। বাড়ির অন্য কাউকে জিজ্ঞেস করবে এই ব্যাপারটাও রায়ানের দাসে নেই। সূর্যি মামা ডুবে গিয়ে চাঁদের দেখা মিলেছে সন্ধে বাজে তখন। এখন 7:30। মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়, তার সাথে গান বাজনা তো আছে। দুই পক্ষেরই মেয়ে বউরা সবাই এক এক করে মেহেন্দি পড়তে বসেছে। যেহেতু দাশগুপ্ত বাড়ি এবং সেন বাড়ি একসাথেই সমস্ত অনুষ্ঠান আয়োজন হবে, তাই মেহেন্দি আর্টিস্টও কয়েকজনকে বুক করা হয়েছে। এক এক করে মেয়েরা মেহেন্দি পরা শুরু করে। কেউ কেউ আবার নাচও করছে, এক এক রকমভাবে। কেউ নাচ করছে, কেউ গান গাইছে। নাচ গান ভালোবাসা। মেয়েটির মুখ গোমড়া করে পাপার কোলে বসে আছে, তার কিছুই ভালো লাগছে না। তার সিনেরাকে দরকার, বারবার বলেও পাপাকে লাভ হচ্ছে না। এতে যেন আরও মনোকষ্ট জমেছে। কি হয়েছে পাখি? যাও পিপির হাতে মেহেন্দি দিচ্ছে দেখো গিয়ে। না বলে ছলছল চোখে তাকায় পাপার দিকে, আবার কাঁদে বোকা মেয়ে। পাপা সিনেরা এনে দিও। রায়ান পড়েছে মহা বিপদে, কী করবে ভেবে না পেয়ে 302 নম্বর রুমের সামনে যায়। দরজা ঠক ঠক করে মেয়েকে নামিয়ে দেয় দরজার সামনে, নিজে সরে দাঁড়ায়। নিশি অনেকক্ষণ পর দরজা খুলতে রুহিকে দেখে দাঁড়িয়ে থাকতে রুহি একটা মিষ্টি এসে হাত বাড়িয়ে দেয়। সিনেরা তোলে। নিশি আশেপাশে তাকিয়ে দেখে কেউ তেমন এদিকে নেই। নিচু হয়ে বসে রুহির মাথায় আদরের হাত বুলিয়ে বলে, রুহি তুমি এখানে কেন একা একা? রুহি নিশির গলা জড়িয়ে ধরে বলে, পাপা দিছে। নিশি বোঝে না রুহির কথা। নিশি এবং রুহির কথার মাঝে রায়ান আসে। এমন একটা ভাব যেন রুহিকেই খুঁজছিল। রায়ানকে আসতে দেখে নিশি নিজের গলা থেকে রুহির হাত সরাতে চায়। রুহি তো ছাড়ে না। রায়ান সামনে আসতে নিশি বলে, আমি আনিনি, রুহি নিজেই এসেছে, ওকে নিয়ে যান। রায়ান রোগ গেলে নিজের স্বল্পবাসী স্বভাব বজায় রেখে বলে, আপনি এখনই এখানে? নিশি বলে, বাড়িতে যায়নি, এখন কি এইখানেও থাকা যাবে না আমার? রায়ান বুঝে ভুল বলে ফেলেছে, তাই আবার বলে, এটা মিন করিনি। ওখানে সবাই কত আনন্দ করছে, আর আপনি এইখানে রুমে বসে আছেন। নিশি আর এর উত্তরে কিছু বলে না। রুহিকে নিয়ে যান, আমি আপাতত রুমে থাকবো। রায়ান নিজের পকেট থেকে একটা চিঠি বার করে বলে, এটা আপনি আমার গাড়িতেই তখন ফেলে রেখে এসেছিলেন। নিশি উঠে দাঁড়ায়, রুহিকে কোলে নিয়ে রায়ানের হাত থেকে চিঠিটা তাড়াহুড়ো করে নিয়ে ঘরে যেতে যেতে বলে, রুহি তো নামছে না কোল থেকে, তাহলে রাখুন আপনার কাছে আপাতত। নিশি অবাক হয়ে পিছু ফিরে তাকায়। রায়ান বলে, একটা কথা বলবো, যদিও আমার এই বিষয়ে কিছু বলা খাটে না, তবুও বলছি। চিঠিটা আমি খুলে দেখেছি, যদিও অন্যের জিনিস পারমিশন ছাড়া দেখা উচিত না, হ্যাঁ তবুও কৌতূহলবশতই চিঠিটা পড়েছি। আপনার মনে হচ্ছে না আপনি ভুল করছেন? আপনাকে ছেড়েও অন্য মানুষটা যদি সুখে থাকতে পারে, তাহলে আপনি কেন নয়? আমি বলছি না আপনিও তাকে দেখানোর জন্য বিয়ে করুন, তা না, কিন্তু আপনিও তো এনজয় করতে পারেন। বাড়ির মানুষগুলো আপনার জন্য কতটা মনমরা হয়ে আছে। আপনার দাদার বিয়ে আনন্দ করাটা স্বাভাবিক না? অহেতুক কান্নাকাটি করছেন, নিজের সময় নষ্ট করছেন, নিজের চোখের ক্ষতি করছেন। কারো কিছু যায় আসে না, একমাত্র আপনার আপনজন ছাড়া।
আমি মানছি আমি আপনার সাথে প্রথমে খুব খারাপ ব্যবহার করেছি, সরি তার জন্য। আসলে সেদিন হঠাৎ করে মাথাটা ঠিক ছিল না, তার জন্য এক্সট্রিমলি সরি। আপনাকে আমি সরি বলতেই চেয়েছিলাম, কিন্তু তার আর সকালে অত কিছু হয়ে গেল। নিশি কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে রুহিকে কোলে নিয়ে। রুহি আপনার কাছে আসতে চাইছিল, তাই এখন আপনার গলা ছাড়ছে না। আচ্ছা, আপনি যদি ইরিটেট না হন তাহলে রুহিকে কিছুক্ষণ আপনার কাছে রাখুন, আমি পরে এসে নিয়ে যাব। কথাটা বলে রায়ান চলে যায়। নিশি ঘরে ঢুকে দরজা বন্ধ করবে, তার আগে প্রমীলা দেবী হাতে করে একটা ব্যাগ নিয়ে আসে। নিশি, নে, এটা পরে রেডি হ মা। প্রমীলা দেবী কান্না করে দেয়। তুই কেন ওই অপদার্থ ছেলেটার জন্য সব কিছু বিসর্জন দিবি? তোর এমন কোন বয়স হয়ে যায়নি যে বুড়িদের মতন ঘরে দরজা বন্ধ করে বসে থাকবি? আমি তো মা, বল। আমার ভালো লাগছে তোকে এরকম দেখতে। তোর বাবা আমাকে এখানে পাঠালো, এই মুহূর্তে রেডি হয়ে নিচে যেতে বলেছে। কিন্তু কোনো কিন্তু নয়, এই শপিং ব্যাগে সবুজ রঙের শাড়ি আছে, শাড়িটা পরে নিচে নামবি। আর তোকে মুনি একটা ট্রলি দিয়েছিল না, ওটার মধ্যে সব শাড়ি জুয়েলারি আছে, ওখান থেকে জুয়েলারি বার করে পরবি। নিশিকে চুপ থাকতে দেখে প্রমীলা দেবী বলে, সংসার করতে পারিসনি বলে এই নয় মুখ লুকিয়ে ঘরে বসে থাকবি। তুই তোর দোষে সংসার ছাড়িসনি, ওই অপদার্থ ছেলেটা তোকে ছেড়ে দিয়েছে। তুই তো সংসারটা টিকিয়ে রাখতে চেয়েছিলি, বল। সবসময় এরকম মনমরা হয়ে থাকলে আমাদের ভালো লাগে? তোর দাদার বিয়েতে আনন্দ করবি কোথায়? আর সব সময় চুপচাপ ঘরে বসে কান্নাকাটি ভালো লাগছে না আমাদের। তোর বাবা মুখে কিছু বলছে না মানে এই নয় তোর বাবার খারাপ লাগছে না। মানুষটা গুমড়ে মরছে, অন্তত মানুষটাকে খুশি কর। নিশি মায়ের দিকে তাকিয়ে বলে, আচ্ছা যাও, আমি আসছি। প্রমীলা দেবী খুশি হয়ে যায়, মেয়েকে মাথায় হাত বুলিয়ে চলে যায়। প্রমীলা দেবী যেতেই নিশি রুমের দরজা বন্ধ করে। রুহি সোনা, একটু নিচে বসো তো, আমি রেডি হয়ে নিই। রুহি নিশির গলা ছেড়ে দেয়, নিশির ওড়নাটা নিয়ে খেলতে থাকে। বেশ কিছুটা সময় নিয়ে নিশি তৈরি হয়। ফর্সা শরীরে সবুজ রঙটা যেন খুব মানিয়েছে। নিজের লম্বা চুলে কোনো হেয়ার স্টাইল করবে ভেবে না পেয়ে ছেড়েই রাখে। নিশি সব সময়ের প্রিয় চোখে কাজল আর ঠোঁটে হালকা কালারের লিপস্টিক, শাড়ি নিজেই ফিনাফ করে, গলায় একটা মুক্তার হার আর কানের দুল, ব্যাস নিশি রেডি। রুহিত সিনেরা দেখে বেডের উপরেই নেচে নেচে ফেলে, সিনেরা সুন্দর, সিনেরা সুন্দর। নিশি হাসে। রুহিকে নিয়ে রুম থেকে বেরিয়ে মেহেন্দি রুমে ঢুকে। প্রমীলা দেবী তো মেয়ের কানের পিছনে নজর টিকে দেয়, মণিমাও তাই করে। দাশগুপ্ত বাড়ির মেয়ে বউদের থেকেও কমপ্লিমেন্ট পায় নিশি। রুহিও মেহেন্দি পড়ার জেদ করে নিশির কাছে, তাই নিশি একটা মেহেন্দি কোন হাতে নিয়ে পড়াতে বসে। রুহির ছোট ছোট হাতে মেহেন্দি ডিজাইন সুন্দর লাগবে, কিন্তু এত ছোট বাচ্চাকে মেহেন্দি দেওয়া কি ভালো হবে? যদি এটা ভালো মেহেন্দি। কিন্তু রায়ানের থেকে পারমিশন না নিলে যেমন বাবা তেমন কাজ। হলের চারপাশে তাকিয়েও রায়ানকে খুঁজে পায় না, তাই রুহিকে কোলে নিয়ে মেহেন্দির হল থেকে বের হতে যাবে। এমন সময় রায়ান এবং ওর দাদু মধুসূদন বাবুকে ভেতরে আসতে দেখে। নিশি আশেপাশে না দেখে রায়ানকে জিজ্ঞেস করে, রুহির পাপা? প্রথমত নিশির হঠাৎ এই লোক, তার মধ্যে রুহির পাপা, ডাকটা যেন মুহূর্তের মধ্যেই বুকের ভেতর জ্বর তোলে। রায়ান এক দৃষ্টিতে নিশির দিকে। নিশি আবার বলে, রুহির পাপা? রুহি মেহেন্দি পড়তে চাইছে, আমি কি পরিয়ে দেব? বাচ্চা মানুষ, যদিও মেহেন্দিটা হাতে বানানো, তাই জিজ্ঞেস করছি। রায়ানের কোনো হুঁশ নেই। মধুসূদন বাবু সবটাই দেখেন। দাদুভাই? হ্যাঁ হ্যাঁ। নিশি আর কিছু বলবে, রায়ান বলে, ডিজাইন না, ওর হাতে একটা ছোট্ট করে ফুল এঁকে দিন, তাহলেই হবে। যতই ভালো মেহেন্দি হোক, বাচ্চার স্কিন তো। নিশির ছোট উত্তর, ওকে। চলে যায় নিশি রুহিকে নিয়ে, কিন্তু রায়ানের চোখ নিশির দিকেই ঘুরে ফিরে যায়। মধুসূদন বাবুর অভিজ্ঞ নজরে সবটাই ধরা পড়ে। মেহেন্দি অনুষ্ঠান সুন্দরভাবে মিটল বিপত্তিবাদের রাতে। সবার হাতেই মেহেন্দি, বাড়ির সব মেয়ে বউরা মেহেন্দি পড়েছে, শুধু হাত খালি নিশির।
রাতের খাবার খেয়ে ঘুমানোর তার জোর হচ্ছে, যে যার বরাদ্দকৃত ঘরে শুতে গেছে। পালা রুহির যে সে সিনেরার সাথেই ঘুমাবে, এই নিয়ে কত কান্না। রায়ান মেয়েকে ছাড়া ঘুমাতেই পারে না। নিশির কোলে রুহি, নিশির গাড়ে মুখ গুজে রয়েছে, কেউ নিতে এলে সে কি চিৎকার। নিশিরও এত ভারী শাড়ি পরে অস্বস্তি হচ্ছে, তাই রুহিকে নিজেই শাড়ি চেঞ্জ করতে যায় ঘরে। রায়ানও নিরুপায়, মেয়ের কান্না দেখে নিজেই অবাক হয়ে যায়। সে কিছুতেই কারো কাছে আসছে না। মেয়ের এমন কান্না দেখে মেয়েকে নিশির কাছেই রেখে দেয়। নিশি নিজে ফ্রেশ হয়ে রুহিকে ফ্রেশ করিয়ে সবে বিছানায় শুয়েছে। নিশির চোখে অল্প ঘুম এলে রুহির চোখে ঘুমের ছিটে ফোটাও নেই। এটা গল্প ওটা গল্প শুনতে চাইছে। নিশিও মৃদু হেসে শোনাতে তৎপর। গল্পের এক সময় রুহি ঘুমে কাদা, নিশির বুকে মুখ গুজে শুয়ে পড়েছে। নিশি মাথায় হাত বুলিয়ে রুহির কপালে আদুরে চুমু দেয়, নিজেও ঘুমানোর প্রস্তুতি নিবে। এমন সময় ফোন বেজে ওঠে। হঠাৎ ফোনের আওয়াজে আসে, এদিক ওদিক চাইতে নজর আসে, টেবিল ল্যাম্পের পাশে থাকা ফোনটা উচ্চস্বরে বেজে চলেছে। রুহির ঘুম ভেঙে যাবে দেখে নিশি তাড়াতাড়ি ফোনটা হাতে নেয়। দেখে অ্যালার্ম বাজছে। অ্যালার্মটা তাড়াতাড়ি করে বন্ধ করে। দেখে রুহি ঘুম ভাঙেনি শব্দে। স্বস্তির নিঃশ্বাস নিয়ে ফোনটা চেক করে, চেনা চেনা লাগছে। ভালো করে দেখে বোঝে এটা মণিমার ফোন। নিশি কি মনে করে ফোন নিয়ে নিজের এফবি আইডি লগ ইন করে। পরপর নোটিফিকেশন ঢুকতে থাকে নিশির আইডিতে। প্রথমেই নজরে আসে অতনু নিশিকে ট্যাগ করে নিজের নতুন বউ সহ পোস্ট করেছে। নিশি ক্ষণিকের জন্য অবাক হয় বটে, মানুষটা কতটা আঘাত করতে এমন কাজ করে ভাবনারও বাহিরে। নিশির মেসেঞ্জারে নিজের নতুন বউ সহ প্রচুর SMS ফিক ফাটায়। নিশি নিজে কি স্ট্রং রেখে অতনুকে উইশ করে, হ্যাপি ম্যারেজ লাইফ। ভগবানের কাছে প্রে করব এই বিয়েটা যেন টিকে যায় আপনার। কথাটা লিখে দুটো হাসির ইমোজি দিয়ে সেন্ড করে দেয়। নিজের এফবি অ্যাকাউন্ট ডিলিট করে, সাথে মেসেঞ্জারও। নেট বন্ধ করে ফোন পাশে রেখে দেয়। বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। খোলা হাওয়া দরকার। নিশি বিছানা ছেড়ে উঠতে চায়, অস্থির অস্থির লাগছে কেমন। বিছানা থেকে উঠবে, বুকের মাঝে ছোট রুহি নিশির গলা জড়িয়ে শুয়ে রয়েছে। কোনো রকমে নিজের গলা থেকে রুহির হাত সরিয়ে নিয়ে উঠে বসে বেড থেকে। বিছানা থেকে নেমে রুমের কাছের জানালাটা খুলে দাঁড়ায়। ঠান্ডা বাতাস শরীরে এসে ছুতে অদ্ভুত শান্তি পায় নিশি। চোখের জল আর ভাত মানে না, অজোরে জড়তে থাকে। যতই নিজেকে আটকে রাখতে চেষ্টা করেন, ততই ভিতর ভিতর হাহাকার করে ওঠে মন মস্তিষ্ক। ভগবানের কাছে নিজের মনের দুঃখ কষ্ট সব বলে, যাতে নিজের মনটাও একটু হালকা হয়। এমন সময় দরজায় টোকা পড়ে। চোখ বুজে ঘড়িতে সময় দেখে প্রায় মধ্যরাত। নিশির মনে খটকা বাঁধে, এই সময় কে আসবে। নিশি দরজার কাছে যেতে যেতে দম বন্ধ হয়ে যায়। দরজায় টোকা দেওয়া। ঘরের দরজা খুলে সামনে দেখে কেউ নেই, ফাঁকা। নিশি ঘরের দরজা আটকাবে, তখন নজর পড়ে বাদিকে হেঁটে চলে যাওয়া পুরুষের দিকে। নিশি চিনতে পেরে বলে, রুহির পাপা। রায়ান নিশির ডাক শুনে সামনে তাকায়। আপনি কি একটু আগে দরজায় নক করেছিলেন? না, মানে কেউ নক করেছিল, আমি দরজা খুলে কাউকে দেখতে পাইনি আপনি ছাড়া। নিশি আমতা আমতা করে বলে। রায়ান এগিয়ে আসে নিশির দিকে। রায়ান নিজের মাথা চুলকে বলে, হ্যাঁ আসলে রুহি। নিশি বুঝে রায়ানের অস্থিরতা, তাই রায়ানকে বলে, আপনি অহেতুক টেনশন করছেন, রুহি তো ঘুমিয়ে আছে। রায়ান বলে, যদি কিছু মনে না করেন তবে আমি কি ওকে নিয়ে যেতে পারি? নিশি মৃদু হেসে বলে, হ্যাঁ নিয়ে যান। আপনি দাঁড়ান, আমি আসছি রুহিকে নিয়ে। না বলে আমি নিয়ে আসছি। আসলে মেয়েটাকে ছাড়া ঘুম হয় না কিছুতেই। নিশি মৃদু হেসে পিছনে সরে দাঁড়ায়। রায়ান ঘরে ঢুকে রুহিকে কোলে নিয়ে ঘুরতে যাবে। রুহির পায়ে লেগে টেবিল থেকে কাছের জগটা পড়ে যায়। রুহির পাপা দেখে কাছের টুকরো পায়ে লেগে যাবে। সাবধানতার বাণী শুনিয়ে নিশি এগিয়ে আসে কাছের টুকরোগুলো তুলতে। রায়ান কিছু বলবে তার আগেই ওদের ঘরের দরজা বাইরে দিয়ে কেউ লাগিয়ে দেয়। নিশি একবার রায়ানের মুখের দিকে তাকিয়ে ছুটে যায় দরজার সামনে। ধাক্কা দিয়েও খোলে না দরজা। নিশি ভীতু নজরে রায়ানের দিকে তাকিয়ে বলে, রুহির পাপা, মনে হচ্ছে দরজা লক হয়ে গেছে, এখন কি হবে? নিশি ভীতু নজরে রায়ানের
দিকে তাকিয়ে বলে, রুহির পাপা মনে হচ্ছে দরজা লক হয়ে গেছে, এখন কি হবে? রায়ানও অবাক হয় কিছুটা। রুহিকে কোলে নিয়ে দরজার সামনে যায়, টানাটানি করেও দরজা খুলতে পারে না। অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না। নিশি কেঁদে দেয়। রায়ানও কিছুটা ভয় পায়। রুহিকে বিছানায় আবার শুইয়ে দিয়ে নিজের পকেট হাতড়ায়। ফোন নেই। কি করবে ভাবতেই নজর পড়ে টেবিলের উপর ফোনে। এই ফোনটা কার? নিশি ক্রন্দনরত স্বরেই বলে, মণিমার ফোন। ফোন করুন, এটা দিয়ে আপনার বাড়ির কাউকে। নিশির মাথায় বুদ্ধি আসে এত সময়ে। হ্যাঁ, তাই তো, কল করতে পারবো আমি। কথাটা বলে নিশি ফোনটা রায়ানের হাত থেকে নেয়। নিয়ে প্রথমে নিজের মাকে কল করে। দুবার রিং হয়ে কল কেটে যায়। কোনো উপায় না পেয়ে নিলয়কে কল করে। ফোন রিং হতেই নিলয় কল রিসিভ করে। গুম চোখে হ্যালো বলতে অপর পাশ থেকে নিশি বলে ওঠে, হ্যালো ব্রো, তুই তাড়াতাড়ি আমার রুমের দরজা খুলে দে। নিলয় ঘুমের ঘোরে সবটা বুঝে উঠতে পারে না। কি হয়েছে? আমি তোকে সব বলছি, তুই আগে 302 নম্বর রুমের দরজাটা খুলে দিয়ে যা। কেউ এই রাতে দেখলে সর্বনাশ হয়ে যাবে। নিলয় এর বেশি প্রশ্ন না করে জটফট উঠে আসে দরজা খুলতে। নিশির রুমের সামনে এসে দেখে দরজা বাইরে দিয়ে লক করা। নিলয় দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখে নিশি আর রায়ান ঘরের ভিতর। নিলয় অবাক হয়ে যায়। তোরা এক রুমে? রায়ান বলে, আমি বলছি, আসলে আমি রুহিকে নিতে এসেছিলাম, কিন্তু কেউ বাইরে থেকে দরজা লক করে দিয়েছিল। নিলয় দেখে বিছানায় রুহি শুয়ে আছে। কিন্তু বাইরে থেকে দরজা বন্ধ করলো কে? নিশি বলল, জানি না কে বন্ধ করলো। আচ্ছা এখন চলো, কাল বাবা যাবে। হ্যাঁ, আমি রুহিকে নিয়ে নেই আগে। নিলয়ও রায়ান ঘর থেকে বের হয়ে 2 পা আগাতে নিশির ছোট মাসি কল্পনা দেবী এসে হাজির হয়। সাথে আরও 2 জন আছেন। নিলয় এত রাতে মাসিকে দেখে বলে, এখনো ঘুমাওনি? কত রাত হয়েছে? কল্পনা দেবী মুখ বাঁকিয়ে বলে, ঘুমালে কি এসব নোংরামো দেখতে পারতাম? ছি, এত নোংরা কাজ নিজের সংসার ভাঙেনি, 2 দিনও হয়নি, এখনই ঘরে ছেলে নিয়ে ফুর্তি করে। নিলয় তাজ্জব বনে যায়। রায়ান তো রেগে লাল। দেখুন, কারো সম্বন্ধে কিছু না জেনে শুনে কোনো বাজে মন্তব্য করবেন না দয়া করে। হ্যাঁ মাসিমণি, এমন কিছু নেই। তুই চুপ কর নিলয়, শাক দিয়ে মাছ ডাকিস না। আমি নিজের চোখে দেখেছি তুই এসে দরজা খুললি। তুইও তোর বোনকে সাপোর্ট করছিস? মাসিমণি, কী সব বাজে কথা বলছো? কল্পনা দেবী চিৎকার করে, কে কোথায় আছো? শিগগিরই আসো, দেখে যাও এখানে কি নোংরামোটাই না হচ্ছে। নিশি চিৎকার করে চেঁচামেচি শুনে ঘরের দরজা খুলে। নিজের ছোট মাসিমণিকে চিৎকার করতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? নিলয় নিশিকে ঘরে যেতে ইশারা করে। নিশি যেতে চায় না। নিলয় একটা ধমক দিয়ে বলে, গেলি তুই ঘরে? আহা, এখন সতীনারী সাজা হচ্ছে? এক ছেলের সাথে বদ্ধঘরের ভিতর এত সময় থেকে এখন সতীনারী সাজতে এসেছে? নিশি বোকার মতন প্রশ্ন করে বসে, কে সতী সাজতে এসেছে? চুপ কর নিশি, তোর মুখের দিকে তাকাতেও ঘৃণা লাগছে। কথার মাঝে ওই বাড়ির সব লোকজন জড়ো হয়। এত রাতে চিৎকার চেঁচামেচি শুনে প্রমীলা দেবী নিজের ছোট বোনকে জিজ্ঞেস করেন, কি হয়েছে? এমন চিৎকার করছিস কেন? কি হয়নি সেটা বল। তোর মেয়ের সংসার 2 দিনে হয়নি, ভেঙেছে। এখন আবার এই ছেলে। রায়ানকে দেখিয়ে বলেন, একই সাথে একই ঘরে এত রাতে ছিল। কি যাতা বলছিস? এমন সময় রায়ানের দাদু ঠাম্মাও আসেন। এইসব শুনে তাজ্জব বনে যায়। সন্ধ্যা দেবী বড় নাতিকে জিজ্ঞেস করেন, কি হয়েছে দাদুভাই? রায়ান সবটা বলে। এটাও বলে যে কেউ একজন বাইরে থেকে দরজা আটকে দিয়েছিল। নীলে এসে দরজা খোলে, আর তারপরেই এত সব। মধুসূদনবাবু কল্পনা দেবীর দিকে তাকিয়ে বলেন, দেখুন, আপনার হয়তো কোথাও ভুল। আমি আমার নাতিকে যথেষ্ট ভালো চিনি, সে এমন নয়। হ্যাঁ, খুব চেনেন, তা তো নিজের চোখেই দেখেছি আমি সব। মাসিমণি প্লিজ তুমি চুপ করো। কি সব বলে যাচ্ছ তখন থেকে? তোর ওই নোংরা মুখে মাসিমণি বলবি না। আগে তো সব ছেড়ে চলে গিয়েছিলি, এখন আবার সব ছেড়ে এসে আবার নতুন মুরগি ধরেছিস।
কি নোংরা মেয়ে রে। এত এত কথা শুনে সূর্যবাবু নিজেকে ঠিক রাখতে পারেন না, তেড়ে এসে নিশির গালে সপাটে একটা থাপ্পড় ধরিয়ে দেয়। বাবার হাতে থাপ্পড় খেয়ে ছিটকে পড়ে মেঝেতে। সূর্যবাবু রাগে ফেটে পড়ে নিশির উপর। ছি, আমার মান সম্মানটা কোথায় নিয়ে নামালি। তোর মতন মেয়েকে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এখানে এসে তুই বিয়েটা বংডুল করতে উঠে পড়ে লেগেছিস। প্রমীলা দেবী স্বামীর হাত ধরে বলেন, কি শুরু করেছেন আপনি? মেয়েটাকে মানুষ কথা শুনে এভাবে বলবেন? আমি বিশ্বাস করি মেয়েটা মোটেই অমন করেনি। রায়ান তো বললই সবটা। এত এত কাহিনীর মাঝে কল্পনা দেবীর মেয়ে ধৃতির মুখে বাঁকা হাসি। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব আনন্দ পেয়েছে নিশিকে সবার সামনে অপমান করতে পেরে। এত চেঁচামেচি শুনে রুহিও উঠে যায় ঘুম থেকে। কাঁচা ঘুম ভাঙতেই কেঁদে ওঠে। রায়ান মেয়েকে শান্ত করতে লীনা দেবীর দিকে এগিয়ে দেয়। মা দেখো রুহিকে, আমি এই দিকটা দেখছি। কথাটা বলে নিশির দিকে তাকায়। সূর্যবাবু নিশির হাত ধরে নিচ থেকে টেনে তুলে মুখে বলে, এই মুহূর্তে বেরিয়ে যা। আজ থেকে ভুলে যাব নিশি নামের যে কোনো মেয়ে আমার আছে। কি বলছো এসব? মেয়েটা কোথায় যাবে, কোথায় থাকবে? তুমি মাথা ঠান্ডা করো। নিলয়, তোর বাবাকে বোঝা। সূর্যবাবু কারো কথার কোনো তোয়াক্কা না করেই নিশির হাত ধরে এক প্রকার টানতে টানতে লজের মেন গেটের সামনে এসে এক প্রকার ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। মানিকবাবু নিজের পরম প্রিয় বন্ধুকে আটকায়। কি করছিস? নিজের মেয়ের উপর বিশ্বাস নেই? যার তার কথায় এভাবে মেয়েটাকে মাঝরাতে বাড়ি ছাড়া করবি? কোথায় যাবে মেয়েটা একবারও কি ভেবে দেখেছিস? মানে কাটকাস না, আমি এই সব আর নিতে পারছি না। আঙ্কেল, আপনি যদি নিশিকে এভাবে ভার করে দেন তাহলে তো আমারও এই জায়গা থেকে চলে যাওয়া উচিত। আপনি একতরফা বিচার করছেন আঙ্কেল, এটা কোনো বিচার না। কল্পনা দেবী বলেন, জামাইবাবু, মেয়েকে বার করে দিলেই কি সমস্যা মিটবে? মেয়ে যা আপনার চরিত্রহীন, রাস্তায় রাস্তায় ছেলে ধরে বেড়াবে এবার। রূপের জালে মানুষ পাশানোই তো এদের কাজ। চুপ কর বোন, এমন কথা বলিস না। দেখছি শুনে কতটা রেগে আছেন, তার মধ্যে তুই আগুনে ঘি ঢালছিস। তোরও তো একটা মেয়ে আছে, সেও তো যদি কখনো এমন ফেসে যেত তুই তখন কি করতি? খবরদার দিদি, তোর অমন নির্লজ্জ মেয়ের সাথে আমার মেয়ের তুলনা করবি না একদম। আমি হলে তো অমন মেয়ের গলা টিপেই মেরে দিতাম। জামাইবাবু, আপনি আপনার কাজ করুন, এমন অসভ্য মেয়েকে একদম লাই দিবেন না। মাসিমণি, তুমি চুপ করবে প্লিজ? আমি বুঝতে পারছি না তোমার এত রিয়েক্টের কারণ কি। বাবা, আমি গিয়ে দরজা খুলি। রায়ানের ঘুম আসছিল না রুহিকে ছাড়া। রুহিকেই আনতে গিয়েছিল, আর কেউ লক করে দিয়েছিল দরজা বাইরে থেকে। তুমি গুজবে কান দিও না প্লিজ। কল্পনা দেবী বলেন, এমন মেয়ের হয়ে সালিশি করিস? সি সি নিলয়। নিলয়ের রাগ সপ্তম আকাশে ওঠে। এই তোমরা নিজেরও লোক, মাসি হয়ে কি করে মেয়ের সমতুল্য বোনের মেয়েকে এভাবে ছোট করছো, কথায় আঘাত করছো? আত্মীয় হয়ে যদি এরকমভাবে ব্যবহার করে এর থেকে তো ভালো এটাই তোমাদের মতন আত্মীয় আমাদের দরকার নেই। বেরিয়ে যাও বাড়ি থেকে। কি এত বড় কথা? প্রমীলা দেবীর বড় দিদি বলে কল্পনা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না এসব? নিলয় তো বলছে রায়ান মেয়েকে আনতে গিয়েছিল, এটা নিয়ে এত বড় সিন ক্রিয়েট করার কোনো মানেই হয় না। বাহ দিদি বাহ, তুমি এখন আমাকে ওদের হয়ে কথা শোনাবে? আমার এই দিন বুঝি দেখা বাকি ছিল। তোমার আদরের নিশি, সে যে তোমার সাথে এখন আর কোনো সম্পর্ক রাখে না। আগে তো মাসিমণি মাসিমণি বলে তোমাকে পাগল করে দিতে, এখন তো তোমার সাথে কোনো সম্পর্কই নেই। তাহলে ওর হয়ে জোল টেনে কথা বলার মানে কি? এত এত ঝামেলার মাঝখানে নিশি উঠে দাঁড়ায়, বলে, চুপ করো দয়া করে, তোমরা চুপ করো। তোমরা নিজেদের মধ্যে অশান্তি করো না। আর ছোট মাসিমণি, তুমি এভাবে সবার সামনে আমাকে ছোট করতে পারলে? আমি তো তোমার মেয়ের বয়সী মেয়ে গো, কীভাবে পারলে সবার সামনে এভাবে আমাকে ছোট করতে? তুই আবার আমার মেয়ের সাথে নিজের তুলনা করছিস? তোর মতো মেয়ের সাথে আমি দিতির তুলনা হয় না।
নিশি হেসে বলে, অবশ্যই তুলনা হয় না। তোমার মেয়ে ডিস্কে যায়, বারে যায়, মদ খেয়ে পড়ে থাকে। তোমার মেয়ের সাথে আমার কি করে তুলনা হবে? আমার তুলনা সত্যিই হয় না, বরঞ্চ তোমার মেয়ের সাথে আমি নিজেকে কম্পেয়ার করে আমি নিজের মনটাকেই ছোট করছি। নিশি নিশি নিজের হাত জেড়ে বলে, একদম উঁচু গলায় কথা বলবে না। আমার বাবার মাথাটা গরম করে কি করতে চেয়েছিলে? আমাকে বাড়ি থেকে বার করতে চেয়েছিলে? তো কি হতো বার করে? আর সব থেকে বড় কথা হলো, আমরা এত চিৎকার চেঁচামেচি করছি বা কেন? আমিই বা সবার কাছে ক্ষমা চাইছি কেন? ডাক্তারবাবু এর দিকে তাকিয়ে নিশে বলে, আমরা ভুলে যাচ্ছি পুরো লজটাতেই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমার রুমের সামনের সিসিটিভি ফুটেজ চেক করলেই বোঝা যাবে কে দরজা বাইরে থেকে লক করেছিল। দিতি তখন এগিয়ে এসে বলে, সেটা কোনো কথা নয়। দরজা বাইরে থেকে কে লক করেছিল সেটা দেখলেই বা সব প্রমাণ হয়ে যাবে? এত রাত্রিবেলা একটা প্রাপ্তবয়স্ক ছেলে আর একটা প্রাপ্তবয়স্ক মেয়ে ঘরের ভিতর কি করতে পারে সেটা সবাই জানে। ডাক্তারবাবু, আজকে আমার সম্মান সহ আপনার সম্মান বাঁচাতে আমাদের সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। কেউ আমাদের মুখে কথা বলা বিশ্বাস করবে না। রায়ান লজের ম্যানেজারের কাছে যায় এবং সেখান থেকে কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু আফসোস 3 নম্বর রুমের সামনে সিসিটিভি ফুটেজটা বন্ধ করে দেওয়া হয়েছে। রায়ানকে ভেতরে ঢুকতে দেখা গেছে, কিন্তু তারপরে কোনো ফুটেজ নেই। রায়ান নিশির কথা শুনে বলে, আমি সেটা আগেই জোগাড় করতে গিয়েছিলাম, কিন্তু আফসোস আমি ভেতরে ঢুকেছি, কিন্তু তারপর বাইরে থেকে দরজা কে লক করে দিয়েছে সেই ফুটেজটা নেই। ওটা কেউ সরিয়ে ফেলে। কল্পনা দেবী এখন আরও ছড়াও গলায় বলে, চোরের মায়ের বড় গলা, দোষ করেছে অথচ দোষ স্বীকার করবে না। এত সব কথা শুনে সূর্যবাবু নিশের গায়ে আবার হাত তুলতে গেলে নিলয় আটকায়। বাবা, এটা ঠিক নয়। আমি আমার বোনকে বিশ্বাস করি। সমাজের মানুষের জন্য তুমি নিজের মেয়েকে অবিশ্বাস করতে পারো না। যে মেয়ে নিজের ভালোবাসার মানুষকে ধোঁকা না দিয়ে তার হাত ধরে পালিয়ে যায়, সেই মেয়ে নিম্ন মধ্যবিত্ত বাড়িতে গিয়ে উঠে এত বিলাসিতা ছেড়ে সেই মেয়ে আর যাই হোক অসভ্য, নির্লজ্জ, অশ্লীল কাজ করতে পারে না। মধুসূদন বাবু বলে, যতদূর বুঝলাম কেউ এটা ইচ্ছে করে করেছে, কিন্তু কে? আচ্ছা রায়ান, আগে পিছু কোনো ফুটেজ দেখা যাচ্ছে না? কে এসেছিল? না দাদাই, আগে পিছনে কোনো ফুটেজ দেখা যাচ্ছে না, সেগুলো আউট করে দেওয়া হয়েছে। যে করেছে সে খুব প্ল্যান করে করেছে। মানে কার যাই হোক, আমাকে তুই আটকাস না। তুই বুঝতে পারছিস কতটা ফেস লস হয়েছে আমার? মেয়ের জন্য প্রতিবার আমাকে তোদের কাছে ছোট হতে হয়, প্রতিবার আমার সম্মানহানি হয়। এই মেয়ের জন্য আমি একে সহ্য করতে পারছি না। বাবা, তোমাকে আমার জন্য কষ্ট করতে হবে না, আমার জন্য তোমার সম্মানহানি হবে না। আমি চলে যাচ্ছি দূরে কোথাও, কোনো দিন আমার মুখ তোমাদের দেখাবো না, কোনো দিন না। দাঁড়ান নিশি, আপনি যদি এভাবে চলে যান তাহলে আমিও নিজের কাছে নিজেকে খুব ছোট হব। আঙ্কেল, সব কিছুর মূল্য তো আমি যদি রুহিকে না আনতে যেতাম তাহলে তো আজ এত কিছু হতো না। আজ নিশি একটা মেয়ে বলে আপনারা তার উপর খুব সহজেই আঙ্গুল তুলতে পারলেন। আমাদের প্রমাণ হাতে নেই, তাই কোনো প্রমাণ দেখাতে পারলাম না। আপনি কিন্তু চাইলে আমাকে অপমান করতেই পারতেন, কিন্তু আমাকে কিছু না বলে আপনি আপনার মেয়েকে এতগুলো মানুষের সামনে আরও নিচে নামালেন। একটু বিশ্বাস করতে পারতেন, তাহলে হয়তো অন্য মানুষ এত কথা বলতে পারতো না। দাদাই, আমি একটা ডিসিশন নিয়েছি। সব কিছুর মূলে যখন আমি, তাহলে নিশের থাকার ব্যবস্থাটাও আমারই করার দরকার। কল্পনা দেবী বলে, কীভাবে রাখবে বাড়িতে? রক্ষিতা হিসাবে? একটু ব্যঙ্গ করে বলে, না, এরকম মেয়েকে তো এভাবেই রাখা যায়। রায়ান নিজের কন্ট্রোল হারিয়ে চিৎকার করে বলে, স্টপ! আপনি যদি আমার থেকে বড় না হতেন, এই মুহূর্তে একটা থাপ্পড় মেরে আপনার কান সাফাটি গরম করে দিতাম। কিভাবে ভাবছেন বড় বলে? এত সময় সম্মান দিচ্ছি বলে মাথা কিনে নিয়েছেন? আপনার নিচু মানসিকতায় নিচু সোচ আপনি আপনার কাছে রাখুন। যত সব নোংরা মানুষজন। রায়ান রাগের মাথায় চিৎকার করে বলে, তাকে রক্ষিতা করে রাখবো কেন? তাকে আমি আমার মেয়ের মা বানিয়ে নিয়ে যাব, সবার সামনে আমার বাড়িতে তাকে বউ হিসাবে তুলব। নিশি, আপনি যদি রাজি থাকেন তাহলে এই মুহূর্তে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। বলুন, আপনি কি রাজি? নিশি সমস্ত কথা শুনে অবাক চোখে চায়, চোখ থেকে জল গড়িয়ে গাল বেয়ে পড়ে। কান্না মিশ্রিত স্বরে বলে, ডাক্তারবাবু, আপনিও আমায় দয়া করছেন?
শেষ শেষ পর্যন্ত আপনিও আমায় দয়া করলেন, আমিও আপনার করুণার পাত্রী হলাম। নিশির সমস্ত কথা শুনে অবাক রায়ানের রাগের পাড়া আরও যেন হাই হয়। লোকজন নামে নিয়ে নিশির সামনে এগিয়ে গিয়ে বলে, আপনি কি আমার রুহির থেকেও ছোট? নিশি এমন সময় এমন কথা শুনে বিষম খায়। কি হলো, বোকার মতন চেয়ে রইলেন কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি, আপনাকে উত্তর দিন। আপনি কি মজা করছেন? দেখুন, এমন সময় মজা করবেন না। আপনার সাথে কি আমার মজার সম্পর্ক নিশি? নিশি মাথা নাড়ায়, না। তাহলে অহেতুক ঝামেলা ক্রিয়েট করছেন কেন? আপনার কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হলো আমি আপনাকে সহানুভূতি জানাচ্ছি? আমার কোনো ব্যবহারে আপনার মনে হলো আমি আপনার সাথে মজা করছি? নিশি কিছু বলে রায়ানের মুখের দিকে তাকাতে লক্ষ্য করে রায়ানের চোখ জোড়া অসম্ভব লাল। নিশি চোখ নামিয়ে নেয়, তাকাতে পারে না রায়ানের চোখের দিকে। কি হলো, উত্তর দিন। নিশি এখনও নিচ্ছুপ, মুখে কোনো কথা নেই। রায়ান আরও বলো, নাকি না আমি আপনার চোখে ছেলে হিসেবে খারাপ? যদিও আমি এক বাচ্চার বাবা, কিন্তু মুখ চোখ দেখে আমার বোঝার উপায় নেই যে আমারও একটা বাচ্চা আছে। আপনার কি সেটা প্রবলেম? যদি হয়ে থাকে তাহলে বলুন। নিশি কান্না করা কখন ভুলে গেছে। রায়ানের সামনে আসতে নিশি অনেকটা ধমে গেছে, আর এখন এর বলা রায়ানের কথাগুলো তো নিশি অবাক হয়ে তাকায়। এমন সময় মণিমা দাঁড়ায় নিশির পাশে, মাথায় হাত রেখে নিশিকে একটু আস্থা দেয়। রায়ানের দিকে তাকিয়ে নিশির হাত ধরে একটু সাইডে নিয়ে যেতে যেতে বলে, রায়ান, আমি একটু নিশির সাথে কথা বলি। এখনই কিছু সিদ্ধান্ত নিও না, মেয়েটার সাথে একটু কথা বলি আমি। কথাটা শেষ করে একবার প্রমীলা দেবীর দিকে তাকিয়ে চোখ দিয়ে শান্ত হতে ইশারা দেয়। মণিমা নিশিকে নিয়ে লজের সামনের ফাঁকা মাঠটাতে নিয়ে আসে। মণিমার দিকে তাকায় নিশি, বস এখানে। কিন্তু আমি বসতে বলেছি নিশু, কোনো কথা নয়। নিশি আর কিছু বলে না, চুপ করে বসে। তোর হয়তো মনে এই প্রশ্নটা আসছে যে আমি তোকে বসার সামনে থেকে এখানে কেন নিয়ে এসেছি, তাই তো? নিশু, ছোটোবেলা থেকে তোকে আমি নিজ হাতে মানুষ করেছি। আমি তোদের জন্ম না দিলেও তোদের কাছে মণিমা আমারও খুব ভালো লাগে। এই ডাকটা নাম আমার মণি, আর তোরা এই নামের সাথে মা বলে ডাকিস, আলাদাই শান্তি পাই। আর সেই ডাকে জোর এই তোর কাছে দুটো কথা বলতে এসেছি মণিমা। আর কি বলবো বলো, সব তো তোমার জানা। নিশু, কটা কথা বলি শোন। যাকে ভালোবেসেছিলি সে আর তোর নেই, সে এখন অন্য বউ নিয়ে মত্ত। সেই ঘরও তোর নেই। আজ ধরতে গেলে তুই নিঃস্ব। আমাদের মেয়েদের নিজেদের বলতে কিছুই থাকে না, কিছুই না। আমার দিকটায় দেখ। যদিও আমি আর সংসারের মায়ায় দ্বিতীয়বারের মতন জড়াতে চাইনি তোদের সাথে থেকে, আর নিজের আলাদা সংসারের স্বপ্ন দেখিনি। কিন্তু নিশু, তুই তোর কি হবে? এই চিন্তা যে শুধু আমার তাই নয়, তোর মায়ের কথা চিন্তা করে দেখতো। মানুষটা ছোট থেকে তোকে এতটা আগলে রাখলো, তারপরে তুই পালিয়ে গেলি অন্য জগতে। তোর মা যে রাত দিন একই বিলাপ করে গেছে নিজের মেয়েটাকে একটু দেখার, কিন্তু পারেনি। তার ছিল স্বামীর আদেশ, এক হাত পা বাঁধা। আর আজ আমি জানি তুই বা রায়ান এমন কিছুই করিসনি, কিন্তু আমাদের সমাজ যেটাকে নিয়ে কাদামাটি ছোড়াছুড়ি করবে, যতই তুই এর সত্যতা বিচার করিস না কেন, আমি বলছি যে তোরা ভুল। কিন্তু আমাদের সামনের এই পরিস্থিতি ঠিক নয়। তোর বাবা এখন রাগের বশে তোকে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু তার কথাও ভাব, সেও যে সমাজের দায়ে হাত পা বাঁধা। তুমি কী চাও মণিমা? আমি আবার বিয়ে করি, আবার কোনো সম্পর্কে প্রতিজ্ঞাবদ্ধ হই? আমার চাওয়া না চাওয়ার বিষয় না,
বিষয়টা তোর ভবিষ্যতের, রুহির ভবিষ্যতের। একবার ভাবতো ওই ছোট মেয়েটার কথা, যে কিছুদিনের আলাপেই তোকে কতটা আপন করে নিয়েছে। আর তুই শিক্ষিত মেয়ে, কলেজটা কমপ্লিট করেছিস, হয়তো খুঁজলে কাজ পেয়েও যাবি, কিন্তু তবুও একটা কিন্তু রয়েই যায় নিশু। কিন্তু মণিমা, আমি কোন সম্পর্কে আর জড়াতে চাই না। অতনুর সাথে রেজিস্ট্রি হয়নি, আমায় মন্দিরে নিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছিল, সেই নিয়ে সংসার করেছি 3 বছর। আর আজ সে আমার সিঁথির সিঁদুর মুছে অন্য বিয়ে করে নতুন সংসার শুরু করেছে। রেজিস্ট্রি হয়নি তাই নাকি ডিভোর্সের কোনো ব্যাপার নেই। জানো, কিছু সময় আগে তোমার ফোন থেকে নিজের আইডিতে গিয়েছিলাম, সে আমার আইডি ট্যাগ করে নিজের নতুন বউসহ রেজিস্ট্রি পেপারের ফিকও পোস্ট করেছে। মণিমা, তাহলে বলো দ্বিতীয়বার কি করে আমি কাউকে বিশ্বাস করি? যাকে এত ভালোবেসেছিলাম সেই আমার বিশ্বাসটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। কি করে আর কাউকে বিশ্বাস করতে পারবো? মণিমা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তোর কথাও সঠিক, কিন্তু একবার ভেবে দেখ তো, রুহি মেয়েটাও একটা তোর মতন মা পেত। আর রায়ান, তার কথা আর কি বলি, এই 3 বছরে তাকে দেখেছি খুবই ভালো মানুষ। ডাক্তার হিসেবে দায়িত্বশীল, যত্নশীল ডাক্তার। ছেলেটাও যে দ্বিতীয় বিয়ে করতে চায়নি, সেও যে পরিস্থিতির শিকার। সে চায় না তোর দিকে কাদামাটি ছোড়া হোক, তাই সে এই সিদ্ধান্ত নিয়েছে। এবার তুই ভেবে দেখ কি করবি। আমি তোকে জোর করব না মা, বা তোর ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়েও দেব না। তোর চোখের সামনে খালি বাস্তবটা তুলে ধরলাম। তুই বুদ্ধিমান মেয়ে, আশা করি ঠিক বুঝে শুনে সিদ্ধান্ত নিবি। আমি এগুচ্ছি, তুই আয়। রুহি কিছুতেই ঘুমাতে চায় না, সে সিনেরার কাছে যাবে বলে জেদ ধরেছে। লীনা দেবী কোলে করে নিয়ে এলো। পাপাকে দেখা মাত্রই ঝাঁপিয়ে কোলে ওঠে রায়ানের। লীনা দেবীর মেজোজা সুরমা দেবী বলেন, বড়দি, এটা রায়ান কি করছে বলো তো? ওই মেয়ে এর আগেও মান সম্মান ডুবিয়েছিল, এবারও যদি মুখের উপর বিয়ের প্রস্তাব না করে দেয়, রায়ানের কতটা ফেস লস হবে একবার ভাবতে পারছো? লীনা দেবী মৃদু হেসে বলে, ছেলে আমার ঠিক সিদ্ধান্ত নিয়েছে রে মেজো। মানুষের মুখ বন্ধ হবে না কখনো, কিন্তু মেয়েটার বাকি জীবনটা নষ্ট হবে এই ঘটনার পর। তাই আমার মতে ছেলেটা আমার সঠিক প্রস্তাবই রেখেছে। লীনা দেবীর ছোট যা শম্পা দেবী বলেন, কিন্তু বড়দি, বাবু তো একবার ছেলেটা আমাদের বিদেশে ছিল, সেখানে ডাক্তারি পাশ করে সেখানে ভালো নামি দামি হাসপাতালে ছিল, আর সেই বিয়ের চক্করে বিদেশ ছেড়ে ইন্ডিয়ার মাটিতে পা রাখলো কত বছর পর। আর তারপরেই এত কিছু। রুহিকে নিয়ে তো রায়ান চলেও যেতে চায় বিদেশে, তাও তো বড়দি তুমি বলাই আছে এখানে। এখন যদি নিশি মুখের উপর না করে, ছেলেটা না জানি আবার। শম্পা দেবীকে চুপ করিয়ে লীনা দেবী বলে, ছোট, আমি আমার ছেলেকে চিনি, সে হুটোকারী সিদ্ধান্ত নেবে না। আর বিদেশে কে আছে? রুহি কার ভালো বাসা পাবে, কিন্তু এখানে আমরা সবাই আছি। মেয়েটাকে সবসময় আগলে রাখি। আমার ছেলে বিচক্ষণ, সে সব ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নেবে আশা করি। ওই দেখো, মুনি তো আসছে, কিন্তু নিশি কই? লীনা দেবী তাকায় সামনে। তাই তো, ও কোথায়? দেখলে বড়দি, বললাম না ওই মেয়ে বিয়েতে রাজি হবে না। দেখলে তো, মিলল তো আমার কথা। লীনা দেবীর মুখের চিন্তার ছাপ। মণিমাকে আসতে দেখে প্রমীলা দেবী এগিয়ে যান। এই মণি, কই মেয়েটা? ও কি চলে গেল? শান্ত হও বৌঠান, নিশু ঠিক আসবে, আমি বলছি, তবে একটু শান্ত হও। কল্পনা দেবী আবার মুখ বাঁকিয়ে বলে, নিজে যেমন সংসার টিকিয়ে রাখতে পারেনি, সে আবার জ্ঞান দিতে এসেছে। কাজের মানুষকে এত তোল্লায় দেওয়ার কী আছে বুঝি না। কল্পনা দেবীর কথা শুনে মণিমা হেসে বলে, আমি কাজের মানুষ, আমি নিজের সংসার টিকিয়ে রাখতে পারিনি, তা বলে তো এই নয় অন্যের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছি, যেটা আপনি করেছেন। কি? মুখ সামলে কথা বল। 2 টাকার কাজের মানুষ আমার মুখে মুখে তর্ক করছিস? জানিস আমি কে? আমি 2 টাকার কাজের মানুষ। আমি কি করে জানবো যে আপনি কে? আমার জানার কোনো শখ নেই। দয়া করে মুখ বন্ধ করুন। নিজের দিদির মেয়েকে হিংসে করতে বিবেকে বাচ্ছে না? হিংসে থেকেই যে এত কাহিনী করছেন, সেটা কি বুঝিনি মনে করেন?
কি এত এত বড় বড় কথা? তোকে তো আমি কথাটাই বলেই নিজের হাতটা তুলে চর মারতে। প্রমীলা দেবী নিজের বোনের হাতটা টেনে ধরে সপাটে গালে একটা চর বসায়। এই চরটা অনেক আগেই মারা দরকার ছিল। বেয়াদবি করছিস তুই। কি শুরু করেছিস? তিল থেকে তাল করছিস একটা সামান্য ব্যাপার। দয়া করে বেরিয়ে যা, আমাদের দরকার তোর মতন আত্মীয়ের। প্রমীলা দেবী কেঁদে দিয়ে বলেন, আমার মেয়েটাকে কত কষ্টের পর কাছে পেলাম, তারপরেতে তোর এই সমস্ত নোংরা খেলার জন্য মেয়েটা আমার দূরে চলে যাবে। চলে যা তুই। এত কিছু দেখে ছোট রুহি কেঁদে দেয়। ছিনেরা করে কেঁদে যাচ্ছে। ফাঁকা বেঞ্চে একা বসে আছে নিশি। বোর হতে চলল প্রায়। মণিমা চলে গেছে অনেকটা সময় আগে। বেতর দুঃখে রুহির কান্নার আওয়াজ আসছে। নিজের মনটাও যেন মাতৃস্নেহে কেঁপে ওঠে। রুহির কান্নার স্বরে বেতরটা আনছান করে। আর বসে থাকতে পারে না। বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। নিজেকে কোনো রকম সামলে টলমল পায়ে এগিয়ে যায়। কিছুটা এসে দেখতে পায় বাড়ির সব মানুষজন দাঁড়িয়ে রয়েছে। কারো দিকে না তাকিয়ে রায়ানের দিকে নিস্তব্ধ পায়ে এগিয়ে আসে। রায়ানের কোলে রুহি কান্নারত মুখে চেয়ে থাকে নিশির দিকে। রুহি পাপার কোলে হাত পা ছড়াছড়ি করে নিশি হাত বাড়াতে নিশির কোলে ঝাঁপিয়ে পড়ে এক প্রকার। নিশি কেঁদে বাচ্চাটাকে ভালো করে বুকে জড়িয়ে নেয়। নিজেকে কিছুটা শান্ত করে রায়ানের চোখে চোখ রেখে বলে, ডাক্তারবাবু আমি রাজি রুহির মা হতে। রায়ানের থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে একবার তাকায় মুখ ফানে। রায়ান নিজের গলা পরিষ্কার করে বলেন, দাশগুপ্ত বাড়ির প্রধান শিকড় মধুসূদন বাবু। এবং সন্ধ্যা দেবীর দিকে তাকিয়ে বলে, তোমরা কি রাজি? সন্ধ্যা দেবী খানিক হেসে বলে, আমার বড় নাতি আমার মান সম্মান রেখেছে। একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছ। রায়ান ডাকে, দাদাই। মধুসূদন বাবু হালকা একটু আদেশের স্বরে বলেন, আগামীকাল একসাথে আমার নাতনির বিয়ে হবে। সূর্যবাবুর দিকে তাকিয়ে বলে, সূর্য, তোমার ঘরে আমি আমার বড় নাতনিকে পাঠাচ্ছি, আর আমার ঘরে আমি তোমার মেয়েকে নিয়ে আসছি। সব রাগ সব কিছু এখানেই বিসর্জন দাও। যা হয় ভালোর জন্যই হয়, যেটা হবে ভালোর জন্যই হবে। তবে হ্যাঁ, কল্পনা দেবী, আপনি অবশ্যই বিয়েটা খেয়ে যাবেন। এত কষ্ট করলেন, আপনার ওটা প্রাপ্য। খাওয়া দাওয়া করে তারপর কাল বাড়িতে যাবেন, ঠিক আছে? এটা আমি ছেলের বাড়ি থেকে আপনাকে রিকোয়েস্ট করলাম। আর আমি আপনাকে একটা কথা বলতে চাই, অতনুর সাথে আমার কোনো রেজিস্ট্রি ম্যারেজ হয়নি। মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর পরিয়ে বিয়ে হয়েছিল আমাদের, তাই সে আমার সাথে মিউচুয়াল ডিভোর্সের ঝামেলায় যেতে চায়নি। ঘরে বউ রেখে আরেকটা বউ আনতে চেয়েছিল, আমি সেটা মানতে পারিনি, তাই আমি তার সংসার ছেড়ে চলে এসেছি। সে এখন বিয়ে করেছে, অবশ্যই কোর্ট ম্যারেজ করে, তাই সেখানে আমার ডিভোর্সের কোনো প্রশ্নই রাখেনি। ডাক্তারবাবু, সবটা শুনে কি আপনি আমাকে বিয়ে করতে এখনও রাজি আছেন? রায়ান গম্ভীর স্বরে বলে, আমাদের দেশে একটা বিধবা মেয়েরও বিয়ে করার অধিকার আছে। সেখানে আপনার এক্স হাজবেন্ড, সে নতুন বিয়ে করে নতুন সংসার গড়ে তুলেছে, সেখানে আপনি কেন নয়? আমি পড়াশোনা জানা শিক্ষিত ছেলে, নিশ্চয়ই মূর্খের মতন কাজ করব না। এখানে আপনার দোষটা কোথায়? কেউ যদি কাপুরুষের মতো নিজের সমস্ত দায়িত্ব থেকে বেরিয়ে যায়, সেখানে সবাইকে এক কাতারে ফেলবেন না প্লিজ। হ্যাঁ, হয়তো বিয়েটা এভাবে হচ্ছে মেনে নিতে বা মানিয়ে নিতে সমস্যা হবে ঠিকই, তবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে আশা করি। নিশি রায়ানের দিকে তাকিয়ে বলেন, ডাক্তারবাবু, আমি কোনো অনুষ্ঠান চাই না, গড় পোড়া গরু। আমি এখন কোনো আলো দেখলে ভয় লাগে। আমি কোনো অনুষ্ঠান চাই না। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।